নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ বিশ্বাস। আমার স্টাডি মেলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও তোমাদের বিশেষ করে আইসিএসসি বোর্ডের জন্য তোমাদের সামনে টার্মিনাল এক্সাম, তোমাদের সেই টার্মিনাল এক্সামের হিস্ট্রির যে সিভিক পার্টটি আছে, সিভিক পার্টটি নিয়ে আলোচনার জন্য ভিডিও বানাচ্ছি। আমাদের অলরেডি দুটো ভিডিও বানানো হয়ে গেছে। প্রথম যে ভিডিওটা বানিয়েছি, প্রথম যে পার্টে আমরা যা পড়িয়েছি, একবার বলে দিচ্ছি কী পড়ানো হয়েছে। প্রথম পার্টে পড়ানো হয়েছে হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি, অর্থাৎ জুডিশিয়ারি কাকে বলে। জুডিশিয়ারি যে স্ট্রাকচার, যে পিরামিডের মতো করে দেখানো হয়েছিল, সুপ্রিম কোর্ট, তার নিচে হাইকোর্ট, তার নিচে ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্ট, ওটা। এছাড়াই দেখেছি জুরিসডিকশন অফ দ্য কোর্টের প্রত্যেকটা কোর্টের যে একটি জুরিসডিকশন এরিয়া আছে, আর টাইপ অফ জুরিসডিকশন, অরিজিনাল জুরিসডিকশন, অ্যাপিলেট জুরিসডিকশন, এছাড়া অ্যাডভাইজারি জুরিসডিকশন, সুপারভাইজারি জুরিসডিকশন, এইসব নিয়ে আলোচনা করেছি। এখন তারপরে আলোচনা করছি টাইপ অফ কেসেস, কী কী কেসে হয়, সিভিল কেস, ক্রিমিনাল কেস। সিভিল কেসের মধ্যে কোন কোন কী কী জিনিসগুলো পড়ে এবং ক্রিমিনাল কেসের মধ্যে কী কী জিনিসগুলো পড়ে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে আলোচনা করেছি পরের ভিডিওতে সুপ্রিম কোর্ট, হোয়াট ইজ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছে, কবে এস্টাবলিশড হয়েছে, কোথায় এস্টাবলিশ হয়েছে, কোন বিল্ডিংয়ে প্রথমে ছিল, পরবর্তীতে কোন বিল্ডিংয়ে গেল। তার সুপ্রিম কোর্টের কম্পোজিশন নিয়ে আলোচনা করা হয়েছে। সুপ্রিম কোর্টে কতজন জাজ আছে টোটাল, চিফ জাস্টিস নিয়ে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড কোয়ালিফিকেশন, সুপ্রিম কোর্টের যে জাজেসদের যে মানে কোয়ালিফিকেশন, সেটা কী লাগে এবং তাদের কে অ্যাপয়েন্ট করে। এরপর আলোচনা করেছি টিনিয়ার অ্যান্ড রিমুভাল, ঠিক আছে। একটা সুপ্রিম কোর্টের জাজ কত বছর অবধি সে চাকরি করতে পারবে এবং তাকে কে সরিয়ে দিতে পারবে তার মিসবিহেভ অ্যান্ড ইনক্যাপাসিটির জন্য। তারপরে স্যালারি অ্যান্ড পার্কস নিয়ে আলোচনা করা হয়েছে। সুপ্রিম কোর্টের জাজরা কেমন স্যালারি পায়, মান্থলি কত টাকা পায়, সেটা তো তোমাদের বই উল্লেখ করে নেই, যাই হোক মান্থলি স্যালারি পায় সেটাই বলা আছে। আজকে আমরা আলোচনা করব জুরিসডিকশন অ্যান্ড পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তোমাদের লেখা আছে জুরিসডিকশন অফ দ্য পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট। চলো এবার আজকে তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তাহলে জুরিসডিকশন আর পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে কী বলা আছে দেখো। জুরিসডিকশন অ্যান্ড পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্টে এই জুরিসডিকশনটার মধ্যে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। জুরিসডিকশনটাকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন, দ্বিতীয় হচ্ছে অ্যাপিলেট জুরিসডিকশন, তৃতীয় হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন, তৃতীয় হচ্ছে সুপারভাইজারি জুরিসডিকশন, পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অ্যান্ড কোর্ট অফ রেকর্ড। এতগুলো জুরিসডিকশনে সুপ্রিম কোর্টের পাওয়ারকে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন সম্পর্কে। অরিজিনাল জুরিসডিকশনটা কি, তোমাদের এর আগে প্রথম ভিডিওতে বলা হয়েছে যে অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে যখন কোনো কেস কোথায় কোনো অরিজিনেট হয়, তারপরে সেই কেসটি প্রথম যেই কোর্টে ওঠে, অর্থাৎ প্রথম যেই কোর্টে ওঠার অধিকার যেই কেসটা আছে বা সেইটাই হচ্ছে সেই কোর্টের অরিজিনাল জুরিসডিকশন, ঠিক আছে। তা সুপ্রিম কোর্টের যে অরিজিনাল জুরিসডিকশনের আন্ডারে কোন কোন কেসগুলা সুপ্রিম কোর্টে প্রথম যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে। তা কোন কোন কেসগুলো সুপ্রিম কোর্টে প্রথম যাবে দেখো, আমি এখানে উল্লেখ করে দিয়েছি ইউনিয়ন অ্যান্ড মোর স্টেটস। ইউনিয়ন অ্যান্ড মোর, তার এখন কথাটা তোমাদের কাছে কনফিউশন কি, ইউনিয়ন বা মোর স্টেট মানে কি স্যার। এখন ইউনিয়ন বা মোর স্টেট অর্থাৎ কেন্দ্র সরকার ও কোনো একটি রাজ্য সরকারের মধ্যে যদি ডিসপিউট দেখা দেয়, ধরো মোদী সরকার এবং মমতা ব্যানার্জি সরকারের মধ্যে একটা ডিসপিউট দেখা দিল, ঠিক আছে, কোনো একটা কারণে ডিসপিউট দেখা দিল, হয়তো কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী কোনো স্কিম ইমপ্লিমেন্ট করেছে, আমাদের দেশে মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাকে হয়তো মেনে নেয়নি সেই স্কিমটাকে। তখন ওইটাকে নিয়ে যদি ইন ফিউচার যদি কোর্টে যাওয়া যায়, তাহলে ওইটা হবে সুপ্রিম কোর্টে যেতে হবে। আর সুপ্রিম কোর্টে কোন জুরিসডিকশন আন্ডারে পড়বে, ওটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন আন্ডারে পড়বে। অর্থাৎ এটাকে তোমরা যদি বলো সেন্ট্রাল ভার্সেস স্টেট, সেন্ট্রাল ভার্সেস স্টেটের মধ্যে যদি কোনো ডিসপিউট দেখা দেয়, তাহলে সেটা সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে, ঠিক আছে। ওই জন্য বলা হয়েছে ইউনিয়ন অ্যান্ড ওয়ান মোর স্টেটস, ঠিক আছে। একটা ইউনিয়ন মানে কেন্দ্র, সেন্ট্রাল গভর্নমেন্ট, অ্যান্ড স্টেটস মানে রাজ্য সরকার, ওই জন্য ইউনিয়ন ওয়ান মোর স্টেটস। একটা স্টেটও হতে পারে, একাধিক স্টেটও হতে পারে, ওই জন্য মোর স্টেট বলা আছে। এবার দেখো দ্বিতীয়তে কি বলা আছে, দ্বিতীয়তে বলা আছে ইউনিয়ন অ্যান্ড এনি স্টেটস অর স্টেটস অন ওয়ান সাইড অ্যান্ড ওয়ান মোর স্টেটস অন দ্য আদার সাইড। অর্থাৎ এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা বললাম সেন্ট্রাল ভার্সেস ওয়ান মোর স্টেটস, হচ্ছে ইউনিয়ন অ্যান্ড এনি স্টেটস, যে কোনো স্টেট হতে পারে, বা স্টেটস অন ওয়ান সাইড, মানে এটা যেমন প্রথমটাই ছিল প্রথমটাই তেমন, মানে প্রথমটা যেমন বলছে ইউনিয়ন অ্যান্ড সেন্ট্রাল ভার্সেস স্টেট, তেমনি এটা সেন্ট্রাল ভার্সেস স্টেটও হতে পারে, আবার এরকম হতে পারে স্টেট ভার্সেস স্টেট
ভার্সেস স্টেট, অর্থাৎ হচ্ছে ধরো কোনো আমাদের রাজ্য সরকারের সঙ্গে উড়িষ্যা রাজ্য সরকারের কোনো ডিসপিউট দেখা দিল, তাহলে আমাদের রাজ্য সরকার বা উড়িষ্যা রাজ্য সরকার প্রথম কোথায় যাবে সেই ডিসপিউট, মানে কোন আদালতে যাবে? সুপ্রিম কোর্টে যাবে, তাই না? কারণ আমরা তো ওইটার জন্য হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে অ্যাপিল করতে পারবো না, বা উড়িষ্যা রাজ্য সরকার ভুবনেশ্বর হাইকোর্টে অ্যাপিল করতে পারবে না, তাহলে ওটা কোথায় অ্যাপিল করতে হবে? তাকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে হবে। ওর জন্যই বলা হয়েছে ইউনিয়ন অ্যান্ড এনি স্টেটস অর স্টেটস ওয়ান সাইড অ্যান্ড ওয়ান বা মোর স্টেটস অন দ্য আদার সাইড, মানে দুটো স্টেটের মধ্যে যদি ডিসপিউট দেখা দেয়, বা কোনো স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কোনো স্টেট গভর্নমেন্টের যদি ডিসপিউট দেখা দেয়, সেটাও যেমন অরিজিনাল জুরিসডিকশন আন্ডারে সুপ্রিম কোর্টে যাবে, তেমনি কোনো স্টেট গভর্নমেন্টের সাথে যদি আরেকটা অন্য কোনো স্টেট গভর্নমেন্টের যদি ডিসপিউট দেখা দেয়, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে অরিজিনাল জুরিসডিকশনের আন্ডারে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো? এইবার দেখো কি বলা হচ্ছে, এইবার বলা হচ্ছে টু বা মোর স্টেটস। টু বা মোর স্টেটস মানে কি? বা কোনো দুটো স্টেট, বা ধরো ধরো এখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল, এইদিকে আসাম, আসাম একটা পার্টি, আর ওইদিকে দেখা গেল উড়িষ্যা, উড়িষ্যা এবং বিহার একটা পার্টি। ঠিক আছে, এর একটা পার্টি, এর আরেকটা পার্টি, এই দুইটা পার্টির মধ্যে যদি কনফ্লিক্ট দেখা যায়, কোনো ডিসপিউট দেখা যায়, তাহলে তারা কোথায় যাবে? তারাও সেই সুপ্রিম কোর্টের আন্ডারেই, অরিজিনাল জুরিসডিকশন আন্ডারেই যাবে। ধরো ওই জন্য বলা হয়েছে টু অর মোর স্টেটস, মানে সেটা দুটো স্টেটের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, বা একটি স্টেটের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, বা কয়েকটা স্টেট মিলে একটি স্টেটের সাথে কনফ্লিক্ট হতে পারে। মোট কথা স্টেট ভার্সেস স্টেট হলেই ওটা অরিজিনাল জুরিসডিকশন আন্ডারে যাবে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কনফ্লিক্ট হলেও সেটাও অরিজিনাল জুরিসডিকশন আন্ডারে যাবে। এটুকু শুধু মাথার মধ্যে ক্লিয়ার রাখো, সেটা একটা স্টেট হোক বা 10টা স্টেট হোক, সেটা অরিজিনাল জুরিসডিকশন আন্ডারে সুপ্রিম কোর্টে গিয়ে ঢুকবে। ঠিক আছে, এরপরে কি দেখো কি বলা আছে, এরপরে দেখো ইন্ডিভিজুয়াল অর গভর্নমেন্ট ভায়োলেটস দ্য কনস্টিটিউশন। যদি ধরো কোনো ব্যক্তি যদি কনস্টিটিউশনকে ভায়োলেট করে, অর্থাৎ কনস্টিটিউশনকে অমান্য করে, বা গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক কনস্টিটিউশনকে যদি অমান্য করে, অর্থাৎ সংবিধানকে যদি অমান্য করে, তাহলেই কিন্তু সেটা কি থাকে? সুপ্রিম কোর্ট রেসপন্সিবল। তার জন্য কে রেসপন্সিবল থাকে? সুপ্রিম কোর্ট রেসপন্সিবল থাকে। কিসের জন্য? আপহোল্ডিং অ্যান্ড সেফগার্ড দ্য কনস্টিটিউশন। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যদি কনস্টিটিউশনকে ভায়োলেট করে, তার দায়িত্ব কার থাকে? সেই কনস্টিটিউশনকে আপহোল্ড মানে বাঁচানো এবং সেফগার্ড করা, তার দায়িত্ব থাকে সুপ্রিম কোর্টে। বুঝতে পারছো? অর্থাৎ কোনো ব্যক্তি যদি কনস্টিটিউশনকে ভায়োলেট করলো, বা কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যদি কনস্টিটিউশনকে ভায়োলেট করলো, তাহলে সেই কনস্টিটিউশনকে বাঁচানোর দায়িত্ব থাকে সুপ্রিম কোর্টের। ঠিক আছে, তাহলে এইটুকু মুছে গেলে, এইটুকু মুছে দিচ্ছি। এরপর আরেকটু আছে, দেখে নাও। এরপরে দেখো তোমাদের বইয়ে কি বলা হয়েছে, দ্য সুপ্রিম কোর্ট অলসো এক্সারসাইজ দ্য অরিজিনাল জুরিসডিকশন ইন অল কেসেস হোয়ার দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড অফ অ্যান ইন্ডিভিজুয়াল আর ভায়োলেটেড। যদি কোনো ইন্ডিভিজুয়ালের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, যদি কোনো ইন্ডিভিজুয়াল মানে কোনো ব্যক্তির, কোনো পার্সনের ইন্ডিভিজুয়াল রাইট ভায়োলেট হয়, তাহলে কিন্তু তার সেই ফান্ডামেন্টাল রাইটকে রিজলভ করার দায়িত্ব, বা ফান্ডামেন্টাল রাইটকে পুনরায় রিজলভ করার দায়িত্ব কার থাকে? সুপ্রিম কোর্টের থাকে। সেটাই বলেছে দেখো, দ্য সুপ্রিম কোর্ট অলসো এক্সারসাইজ দ্য অরিজিনাল জুরিসডিকশন ইন অল কেসেস হোয়ার দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়াল আর ভায়োলেটেড। অর্থাৎ কোনো ব্যক্তির যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, তাহলে তাকে রিজলভ করার দায়িত্ব কার থাকে? তার রিজলভ করার দায়িত্ব থাকে সুপ্রিম কোর্টের। এছাড়াও কি বলছে, ইট ক্যান ইস্যু রাইটস বা অর্ডার। তখন যখন কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস বা ভায়োলেট হলো, তখন সুপ্রিম কোর্ট কী করে? একটা রাইট ইস্যু করে। সুপ্রিম কোর্ট কী ইস্যু করে? একটা রাইট ইস্যু করে, রাইট বা অর্ডার। ঠিক আছে, সুপ্রিম কোর্ট কী ইস্যু করলো? একটা রাইট বা অর্ডার ইস্যু করে দিল। কিন্তু কোন অর্ডার? ঠিক আছে, এটা ভালো করে দেখো, যখন কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলো, তখন সুপ্রিম কোর্ট একটা রাইট বা অর্ডার ইস্যু করলো। ঠিক আছে, সেটাকে বলা হয় রাইট বা অর্ডারও বলতে পারো। সুপ্রিম কোর্ট তখন বলে দিল যে তার ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেট হয়েছে, ওটাকে তার পুনরায়
রিজলভ করতে হবে বা পুনরায় তাকে ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে। ওটা কোনো গভর্নমেন্ট বা কোনো পার্সন ওটাকে ভায়োলেট করতে পারে না। সেই যে রাইট ফান্ডামেন্টাল রাইটগুলো বলা আছে, 5 ধরনের রাইটের কথা বলা আছে আমাদের সংবিধানে। কি কি? প্রথম আছে হ্যাবিয়াস কার্পাস। হ্যাবিয়াস কর্পাস। দ্বিতীয় কি বলা আছে দেখো, ম্যান্ডামাস। তৃতীয় কি বলা আছে, প্রোহিবিশন। আর এটা কি বলা আছে, কারসোয়ারি। আর এটা কি বলা আছে, কোয়ারি ওয়ারেন্টো। ঠিক আছে, 5টা রাইটের কথা বলা আছে। দেখছো কয়টা রাইট? 5টা রাইট। কি কি? হ্যাবিয়াস কার্পাস, ম্যান্ডামাস, প্রোভিশনস না প্রোহিবিশনস, কারসোয়ারি অ্যান্ড কোয়ারি ওয়ারেন্টো। 5টা রাইটের কথা বলা আছে। অর্থাৎ কোনো পার্সনের, কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, তাহলে সেই ফান্ডামেন্টাল রাইটকে রিজলভ করার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের। তখন সুপ্রিম কোর্ট কী করে, সেই ফান্ডামেন্টাল রাইটকে রিজলভ করার জন্য রাইট ইস্যু করবে। 5 ধরনের রাইট আছে সুপ্রিম কোর্টের কাছে, সেই 5টা রাইট সে সুপ্রিম কোর্ট ইস্যু করবে। কী কী রাইট আছে? হ্যাবিয়াস কার্পাস, ম্যান্ডামাস, প্রোভিশনারি, প্রোভিটেশন, কারসোয়ারি আর কোয়ারি ওয়ারেন্টো। ঠিক আছে, দুই ধরনের 5 ধরনের রাইট। এই যে একটা রাইট, 2টা রাইট, 3টা রাইট, 4টা রাইট, 5টা রাইট, যেন মনে থাকে। এটা যদি পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসে যে কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে সুপ্রিম কোর্ট কয় ধরনের রাইট ইস্যু করতে পারে, তখন কিন্তু তোমরা যেন মাথায় থাকে 5 ধরনের রাইট ইস্যু করতে পারে সুপ্রিম কোর্ট। এইবার দেখে নাও কি বলছে। এবার আমরা দেখব অ্যাপিলিয়েট জুরিসডিকশন। এতক্ষণ আমরা দেখলাম অরিজিনাল জুরিসডিকশন, তাহলে অরিজিনাল জুরিসডিকশনের কাজ হয়ে গেল। এখন আমরা দেখব অ্যাপিলিয়েট জুরিসডিকশন। এবার অ্যাপিলিয়েট জুরিসডিকশনে কি বলেছে দেখো, আন্ডার অ্যাপিলিয়েট জুরিসডিকশন। তোমাদের এর আগে অ্যাপিলিয়েট জুরিসডিকশন আমি বলেছিলাম, কিন্তু অ্যাপিলিয়েট জুরিসডিকশনটা কি, ধরে যে তোমাদের বলেছিলাম সবার উপরে কে থাকে, সুপ্রিম কোর্ট, তার নিচে কে থাকে, হাইকোর্ট, তার নিচে কে থাকে, ডিস্ট্রিক্ট কোর্ট, তার নিচে সাবঅর্ডিনেট কোর্ট, তাই না? তাহলে ধরো সাবঅর্ডিনেট কোর্টে কোনো কেস পছন্দ না হলে কোথায় যায়, এটা ডিস্ট্রিক্ট কোর্টে যাবে। ডিস্ট্রিক্ট কোর্টে সে যদি সেম রায় দেয় তাহলে ওটা কোথায় যাবে, হাইকোর্টে যাবে। হাইকোর্টে যদি সেম রায় দেয়, আমার যদি সে হাইকোর্টের রায়টা পছন্দ না হয়, তখন ওইটা যাব সুপ্রিম কোর্টে। ঠিক সেটা থিওরি, এটা যেটা যেমন পিরামিডে বুঝিয়েছিলাম তোমাদের। সবার উপরে থাকে সুপ্রিম কোর্ট, তারপরে থাকে হাইকোর্ট, তার উপরে থাকে ডিস্ট্রিক্ট কোর্ট, তারপরে থাকে সাবঅর্ডিনেট কোর্ট। ঠিক আছে, এইবার সেটাই হচ্ছে অ্যাপিলিয়েট জুরিসডিকশন, তোমাদের যেটা আমি এখন বুঝালাম। ডিস্ট্রিক্ট কোর্টের কোনো রায় অপছন্দ হলে হাইকোর্টে গিয়ে অ্যাপিল করব, হাইকোর্টের রায় কোনো অপছন্দ হলে সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করব। সুপ্রিম কোর্টের রায় আমার অপছন্দ হলেও আমাকে মেনে নিতে হবে, পছন্দ হলেও আমাকে মেনে নিতে হবে, কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের দেশের অ্যাপেক্স কোর্ট, মানে প্রধান কোর্ট, হেড কোর্ট। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টের রায়কে আমরা অগ্রাহ্য করতে পারবো না। বাকি যেটা হাইকোর্ট বলো, ডিস্ট্রিক্ট কোর্ট বলো, সাবঅর্ডিনেট কোর্ট, ওদের রায়কে অগ্রাহ্য করে আমরা অন্য কোর্টে গিয়ে অ্যাপিল করতে পারবো, মানে ওর থেকে হায়ার কোর্টে অ্যাপিল করতে পারবো। এই যে অ্যাপিলের ক্ষমতাটা প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সংস্থার, এই যে অ্যাপিলের ক্ষমতাটা, এটাই হচ্ছে অ্যাপিলিয়েট জুরিসডিকশন। ঠিক আছে, এটাকেই হচ্ছে অ্যাপিলিয়েট জুরিসডিকশন আমরা বলি কনস্টিটিউশনের ভাষায়। কি বলছে দেখো, আন্ডার অ্যাপিলিয়েট জুরিসডিকশন, দ্য সুপ্রিম কোর্ট hears to appeals against the decision made by the state high courts or other courts. ঠিক আছে, ওইটাই বলছে। দ্য অ্যাপিলেট জুরিসডিকশন, দ্য সুপ্রিম কোর্ট হেয়ার্স দ্য অ্যাপিলস এগেনস্ট দ্য ডিসিশন। ঠিক আছে, সুপ্রিম কোর্ট অ্যাপিল শুনবে, কার শুনবে, অ্যাপিল শুনবে, কাদের শুনবে, হেয়ার্স
ডিসিশন মেড বাই দ্য স্টেট হাইকোর্ট বা আদার্স কোর্টস। এইসব কোর্টগুলো যদি কোনো ডিসিশন দিয়ে থাকে সে কোনো একটা ব্যক্তিকে, সেই ব্যক্তি সেই ডিসিশন পছন্দ হলো না, তখন সে হায়ার কোর্টে গিয়ে অ্যাপিল করতে শুরু করে, হায়ার কোর্টে গিয়ে অ্যাপিল করবে। এটাই হচ্ছে অ্যাপিলের জুরিসডিকশন। সেটা সুপ্রিম কোর্ট তার হাইকোর্টের যে কোনো অ্যাপিল শুনবে। এরপর কি বলছে, দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু রিভিউ অর দ্য ডিসিশন মেড বাই দ্য হাই কোর্টস অ্যান্ড আদার কোর্টস। তাহলে সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য পাওয়ার, মানে সুপ্রিম কোর্টে সেই ক্ষমতাটা আছে। কী ক্ষমতাটা আছে? সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু রিভিউ করতে পারবে। ধরো হাইকোর্ট কোনো একটা রায় দিয়েছে কোনো একটা কেসের ক্ষেত্রে, বা কোনো একটা আসামিকে ফাঁসির সাজা দিয়েছে, তো যখন সেই আসামিটা যদি সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করে, তখন সুপ্রিম কোর্টে সেই ক্ষমতাটা আছে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটাকে রিভিউ করা, মানে সেটাকে পুনরায় দেখা, সেই রায়টা ঠিক মতো দিয়েছে কি না, রায়টা ঠিক দিয়েছে কি না, সেটা সুপ্রিম কোর্টে সেই ক্ষমতা আছে, সেটা সুপ্রিম কোর্ট দেখতে পারবে। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাপিল করা। এবং অল্টার দ্য ডিসিশন, এই যেমন ডিসিশনটাকে চেঞ্জও করে দিতে পারে। ধরো ফাঁসির সাজা দিয়েছে হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্টে গিয়ে যে বলে না ফাঁসি নয়, যাবজ্জীবন কারাদণ্ড, ঠিক আছে, সেটাও দিতে পারে। ওই জন্য বলছে রিভিউ করতে পারে, দেখতেও পারে, এবং অল্টার দ্য ডিসিশন মেড বাই দ্য হাইকোর্ট, হাইকোর্টের ডিসিশনটাকে পরিবর্তন করে দিতে পারে, ঠিক, বা বেকসুর খালাসও করে দিতে পারে। সেটা পুরোপুরি ডিপেন্ড করে সুপ্রিম কোর্টের উপর। ঠিক আছে, মেড বাই দ্য হাইকোর্টস অ্যান্ড আদার কোর্টস। তার মানে এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষমতা। সুপ্রিম কোর্ট যে কোনো কোর্টের ডিসিশনকে রিভিউ করতে পারবে, যে কোনো কোর্টের ডিসিশনকে অল্টার মানে পরিবর্তন করেও দিতে পারবে, চেঞ্জ করেও দিতে পারবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটাই হচ্ছে অ্যাপিলিয়েট জুরিসডিকশনের মধ্যে পড়ে। এবার হচ্ছে অ্যাপিলিয়েট জুরিসডিকশনটা হয়ে গেল আমাদের। এইবার আমরা দেখব অ্যাডভাইজারি জুরিসডিকশন। অ্যাডভাইজারি জুরিসডিকশন মানে কি? অ্যাডভাইস, কোনো কিছু অ্যাডভাইস দিচ্ছে, শব্দ মানে ওয়ার্ডটার মধ্যেই বোঝা যাচ্ছে কোনো কিছু অ্যাডভাইস দিচ্ছে সুপ্রিম কোর্ট, সেটাই অ্যাডভাইজারি জুরিসডিকশন। তাহলে অ্যাডভাইস কাকে দিচ্ছে? অ্যাডভাইস দিচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। এবার দেখো অ্যাডভাইজারি জুরিসডিকশনে কী বলেছে, অ্যাডভাইজারি জুরিসডিকশন ইজ এক্সারসাইজড বাই সুপ্রিম কোর্ট হোয়েন দ্য প্রেসিডেন্ট সিক্স অ্যাডভাইস। কে অ্যাডভাইস চাচ্ছে? প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট যখন কোনো অ্যাডভাইস চাবে কার কাছে? সুপ্রিম কোর্টের কাছে, তখন সেই সুপ্রিম কোর্ট সেই প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেবে। ধরো কনস্টিটিউশনে কোনো প্রভিশন বা কোনো ল বা কনস্টিটিউশনে কোনো নিয়ম আছে যেটা হয়তো প্রেসিডেন্ট বুঝছে না, বা যেটার জন্য প্রেসিডেন্টের কনফিউশন মনে হচ্ছে, তখন প্রেসিডেন্ট কী করবে? সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলবে যে আমি এই ধারাটা বুঝতে পারছি না, বা আমি এই লটা বা স্পেসিফিক প্রভিশনটা আমি বুঝতে পারছি না, তো আপনারা প্লিজ আমাকে দয়া করে এই প্রভিশনটা আমাদের বুঝিয়ে দিন। তখন সুপ্রিম কোর্ট কী করবে? তখন প্রেসিডেন্ট যে চাইলো, যে অ্যাডভাইস চাইলো যে এই লর উপরে সে কী করবে, তখন সুপ্রিম কোর্ট সেই প্রেসিডেন্টকে সেই লটার সম্পর্কে বুঝিয়ে দিবে। এটাই বলেছে দ্য প্রেসিডেন্ট সিক্স অ্যাডভাইস অন কনস্টিটিউশনাল ইস্যু। ওই তো কনস্টিটিউশনাল ইস্যু, সংবিধানে কোনো কিছু ইস্যু যদি দেখা দেয়, তখন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের থেকে অ্যাডভাইসটি চাবে। এবার কী বলছি, ইফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড টু অবটেন দ্য ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট অন দ্য কোশ্চেন অফ ল ফ্যাক্ট হুইচ ইজ পাবলিক ইম্পর্টেন্স। মানে কী বলছি, ইফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিজায়ার টু অবটেন দ্য ওপিনিয়ন, মানে প্রেসিডেন্টের প্রয়োজন, বা প্রেসিডেন্টের ওই যে সুপ্রিম কোর্টের ওপিনিয়নটা প্রয়োজন, কিসের জন্য? পাবলিক ইম্পর্টেন্সের জন্য, মানে সাধারণ মানুষের জন্য ওই সুপ্রিম কোর্টের ওপিনিয়নটা প্রচণ্ড দরকার। তাই প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সেই লটার সম্পর্কে বা সেই কনস্টিটিউশনাল ইস্যুটার সম্পর্কে সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাডভাইস চাচ্ছে। ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট অন এ কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট হুইচ ইজ পাবলিক ইম্পর্টেন্স, মানে লয়ের উপরে কোনো কোশ্চেন দেখা দিয়েছে, মানে উনি বুঝতে পারছে না, সেটার জন্য প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তার অ্যাডভাইস নিচ্ছে। হি অ্যান্ড শি সিক অ্যাডভাইস ফ্রম দ্য সুপ্রিম কোর্ট। সে প্রেসিডেন্ট যেই হোক, হি অ্যান্ড হোক সি হোক, সে সুপ্রিম কোর্টের কাছ থেকে অ্যাডভাইস নিতে পারবে। এরপর কী বলেছে, হাউএভার দ্য ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ নট বাইন্ডিং অন দ্য প্রেসিডেন্ট। এটা একটু ভালো করে বোঝো, সুপ্রিম কোর্ট তো অ্যাডভাইস দিয়ে দিল, তাই না? প্রেসিডেন্ট অ্যাডভাইস চাইলো সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট সেই অ্যাডভাইসটা প্রেসিডেন্টকে দিয়ে দিল। ঠিক আছে, ধরো কোনো অ্যাডভাইস দিয়ে দিল, কিন্তু সেই যে অ্যাডভাইসটা দিল, সেই অ্যাডভাইসটা প্রেসিডেন্টের জন্য বাইন্ডিং নয়, অর্থাৎ মানতে তিনি বাধ্য নয়। ঠিক আছে, প্রেসিডেন্ট মানতে তিনি, ধরো সুপ্রিম কোর্টের কোনো একটা অ্যাডভাইস দিল, প্রেসিডেন্ট অ্যাডভাইস চাইলো, সেই অনুসারে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে অ্যাডভাইসটা দিয়ে দিল, কিন্তু সেই প্রেসিডেন্ট সেই যে অ্যাডভাইসটা দেওয়া হলো, সেই অ্যাডভাইসটা কিন্তু উনি মানতে বাধ্য নয়, নট বাইন্ডিং। কারণটা কি? কারণ প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য স্টেট। পুরা আমাদের যে ভারতবর্ষ বা আমাদের যে দেশ ইন্ডিয়া, তার মালিক হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে,
আর সুপ্রিম কোর্ট হচ্ছে সেই মালিকের আন্ডারে একটা সংস্থার কর্মচারী, তাই না? সুপ্রিম কোর্ট কি, মানে সুপ্রিম কোর্টকে কে অ্যাপয়েন্ট করে? সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস বা আদার জাজেসকে কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। তাহলে কে অ্যাপয়েন্ট করার ক্ষমতা কার থাকে? মালিকেরই তো থাকে না। অ্যাপয়েন্ট করার ক্ষমতা তো সবার থাকে না, মালিকের থাকে। তাহলে মালিক হচ্ছে কে? প্রেসিডেন্ট। তা মালিক কাউকে অ্যাপয়েন্ট করতেছে, মালিক আবার কাউকে রিমুভও করে দিচ্ছে। তা মালিক যখন তার কোনো কর্মচারীর কাছ থেকে যখন কোনো অ্যাডভাইস চাচ্ছে, তা কর্মচারী সে অ্যাডভাইসটা দিতে বাধ্য, বা দিয়ে দিল সেই অ্যাডভাইসটা, কিন্তু সেই অ্যাডভাইসটা মানতে মালিক কিন্তু বাধ্য নয়, তাই না? ঠিক আছে, তুমি অ্যাডভাইস চাইছি, তুমি আমাকে অ্যাডভাইস দিলা, আমি এখন বুঝবো যে অ্যাডভাইসটিকে ইমপ্লিমেন্ট করবো কি করবো না। যদি করি তো ইচ্ছা, না করি তো আমার ইচ্ছা। আমি তোমার অ্যাডভাইস মানতে কিন্তু আমি বাধ্য নই। এটার জন্য মাথায় থাকে সুপ্রিম কোর্টের দেওয়া অ্যাডভাইস মালিক প্রেসিডেন্ট মানতে বাধ্য নয়। তাহলে এবার আমাদের হয়ে গেল অ্যাডভাইজারি জুরিসডিকশন, আমাদের হয়ে গেল তিনটা জুরিসডিকশন আমাদের বোঝা হয়ে গেল। একটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন, একটা হচ্ছে অ্যাপিলিয়েট জুরিসডিকশন, একটা হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন। এখন আমরা দেখব সুপারভাইজারি জুরিসডিকশন। সুপারভাইজারি জুরিসডিকশন মানে, সুপারভাইজারি জুরিসডিকশন মানে এটা হচ্ছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট আন্ডারে থাকে, নিচে থাকে হাইকোর্ট, হাইকোর্টের নিচে থাকে ডিস্ট্রিক্ট কোর্ট, এবং ডিস্ট্রিক্ট কোর্টের নিচে থাকে সাবঅর্ডিনেট কোর্ট। তাহলে সাবঅর্ডিনেট কোর্টের উপরে কে সুপারভাইজারি করবে? ডিস্ট্রিক্ট কোর্ট সুপারভাইজারি করবে, তাই না? যেমন ক্লার্ক, যেমন বসেরও বস থাকে, তেমনি সাবঅর্ডিনেট কোর্টের বসকে ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের বসকে হাইকোর্ট, হাইকোর্টের বসকে সুপ্রিম কোর্ট। যেমন বসেরও বস থাকে তেমনি, তাহলে বস কি তার নিচের আন্ডারে যারা, বসের আন্ডারে যারা থাকে তাদেরকে কি করে? সুপারভাইজ করে। তেমনি সাবঅর্ডিনেট কোর্টকে সুপারভাইজ করার দায়িত্ব কার থাকে? তার বস, ডিস্ট্রিক্ট কোর্টের। এবার ডিস্ট্রিক্ট কোর্টকে সুপারভাইজ করার দায়িত্ব কার থাকে? প্রত্যেক হাইকোর্টের। তাহলে হাইকোর্টকে সুপারভাইজ করার দায়িত্ব কার থাকে? সুপ্রিম কোর্টের। এটাই হচ্ছে সুপারভাইজারি পাওয়ার, অর্থাৎ বসেরও বস। মানে আমি আমার আন্ডারে যতগুলো কোর্ট কাজ করতেছে তাদেরকে সুপারভাইজ করা, অর্থাৎ তাদের কেস দেখা, তারা ঠিকমতো কেস পেন্ডিং, মানে কেসগুলো পেন্ডিং হয়ে আছে কিনা, ঠিকমতো জাজমেন্ট দিতে পারছে কিনা, ঠিকমতো সাধারণ মানুষরা জাস্টিস পাচ্ছে কিনা, এগুলো সব কিছু দেখার দায়িত্ব থাকে তার বসের, অর্থাৎ সুপ্রিম কোর্টের। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা হাইকোর্টের সুপারভাইজারি করবে, অর্থাৎ হাইকোর্ট ঠিকমতো কেস চলতেছে কিনা, হাইকোর্টে পর্যাপ্ত পরিমাণে জাজ আছে কিনা, ঠিকমতো জাজমেন্ট দেওয়া হচ্ছে কিনা, কোনো কেস অনেক দিন ধরে পেন্ডিং পড়ে আছে কিনা, তার সমস্ত কিছু দেখার দায়িত্ব থাকে সুপ্রিম কোর্টের। ঠিক আছে, এটাই হচ্ছে সুপারভাইজারি পাওয়ার। দেখো এখন তোমাদের এক্সপ্লেন করে বলে দিচ্ছি তোমাদের বইয়ের মধ্যে কি বলা আছে। সুপারভাইজারি, আন্ডার সুপারভাইজারি জুরিসডিকশন সুপ্রিম কোর্ট সুপারভাইজেস দ্য ফাংশন অফ অল দ্য কোর্টস, শুধু হাইকোর্টের না, all the courts and courts below it, তার নিচে যত কোর্টস আছে, সুপ্রিম কোর্টের আন্ডারে হাইকোর্টও থাকে, সুপ্রিম কোর্টের আন্ডারে ডিস্ট্রিক্ট কোর্টে থাকে, ডিস্ট্রিক্ট কোর্টে সাবঅর্ডিনেট কোর্ট থাকে, তাদের প্রত্যেকটাকে সুপারভাইজ করার দায়িত্ব থাকে সুপ্রিম কোর্টের, কারণ সুপ্রিম কোর্ট বসেরও বস উনি। ঠিক আছে, এবার কি বলেছে? ফাংশনিং অফ দ্য অল কোর্টস বিলো ইট অ্যান্ড সি ওয়েদার দে আর ফলোয়িং প্রসিডিওর অর নট। মানে কি দেখে? মানে প্রত্যেকটা কোর্ট যে তার প্রসিডিওর অনুসারে চলছে কি চলছে না সেটাও দেখার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের। ঠিক আছে, প্রত্যেকটা কোর্ট কনস্টিটিউশনের প্রসিডিওর অনুসারে বা কোর্টের প্রসিডিওর অনুসারে চলছে কি চলছে না তাকে দেখার দায়িত্ব থাকে সুপ্রিম কোর্টের। এই সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটা সুপারভাইজ করা, এটাই হচ্ছে সুপারভাইজারি জুরিসডিকশন। ঠিক আছে, সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটাই হচ্ছে সুপ্রিম কোর্টের সুপারভাইজারি জুরিসডিকশন। এইবার দেখব পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। এবার আমরা দেখব সুপ্রিম কোর্টের পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ মানে দেখো তোমাদের বইয়ের মধ্যে ক্লিয়ার করে বলে দেওয়া আছে, দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু ডু জুডিশিয়াল রিভিউ টু রিভিউ দ্য অ্যাক্টস অফ দ্য লেজিসলেচার বা এক্সিকিউটিভ। তোমাদের বলেছিলাম ডেমোক্রেসির তিনটা পিলার, হ্যাঁ? ডেমোক্রেসির কয়টা পিলার? তিনটা পিলার। কি কি? একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। তিনটা পিলার। তা তিনটা পিলারের মধ্যে কোনটা? একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর হচ্ছে লেজিসলেটিভ, আর জুডিশিয়ারি তো নিজেই সুপ্রিম কোর্ট, তাই জুডিশিয়ারি কথাটা বাদই দিলাম। তাহলে
তাহলে দেখি আসি জুডিশিয়ারি। ধরো এখন কি বলেছে তোমাদের, সুপ্রিম কোর্ট দ্য পাওয়ার টু জুডিশিয়াল রিভিউ টু রিভিউ দ্য অ্যাক্টস অফ দ্য লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ। লেজিসলেচাররা যেই অ্যাক্টটাকে তৈরি করে, কোনো অ্যাক্ট বা ল, লেজিসলেচারের কাজ কি, মানে অ্যাক্ট ক্রিয়েট করা। তো লেজিসলেচাররা যেই অ্যাক্টটাকে ক্রিয়েট করে, এক্সিকিউটিভের কাজ কি, সেই অ্যাক্টটাকে ইমপ্লিমেন্ট করা। লেজিসলেচার যে অ্যাক্টটাকে তৈরি করলো, এক্সিকিউটিভ সেই অ্যাক্টটাকে কী করে, সোসাইটির মধ্যে ইমপ্লিমেন্ট করে। তো সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে লেজিসলেচাররা যেই অ্যাক্টটাকে তৈরি করলো এবং এক্সিকিউটিভরা যেই অ্যাক্টটাকে সোসাইটিতে ইমপ্লিমেন্ট করতেছে সেটাকে রিভিউ করার দায়িত্ব থাকে সুপ্রিম কোর্টের। অর্থাৎ সেই অ্যাক্টটাকে লেজিসলেচার তৈরি করছে কনস্টিটিউশনালি না ভ্যালিড কি না, অর্থাৎ কনস্টিটিউশনের কোনো প্রভিশনকে অস্বীকার করছে বা কোনো প্রভিশনকে দেখেন এই মানে মানে আনকনস্টিটিউশনালি তৈরি করছে সেই জিনিসটাকে, সেটা সব কিছু দেখার দায়িত্ব থাকে লেজিসলেচারের, ঠিক আছে, মানে জুডিশিয়ারি, সুপ্রিম কোর্টের। তো সুপ্রিম কোর্ট প্রত্যেকটা এক্সিকিউটিভ এবং লেজিসলেচার প্রত্যেকটা অ্যাডকে রিভিউ করতে পারবে, একটা ঠিক হয়েছে কি না, সাধারণ মানুষের জন্য ভালো হয়েছে কি না। যদি ভালো হয়ে থাকে তো একটাকে কনস্টিটিউশনালি ভ্যালিড করা, মানে কনস্টিটিউশনালি পাস করা হয়েছে কি না। তো এরকম সব কিছু দায়িত্ব সুপ্রিম কোর্টের। ওই জন্য বলছে দ্য লেজিসলেটিভ এক্সিকিউটিভ, দ্য সুপ্রিম কোর্ট ক্যান ডিক্লেয়ার অ্যান অ্যাক্ট অফ দ্য লেজিসলেচার অর দ্য এক্সিকিউটিভ আনকনস্টিটিউশনাল। সুপ্রিম কোর্ট যদি সেটা দেখে, যদি কোনো ডিসপিউট পাই একটার মধ্যে, যে একটা সংবিধান অনুসারে তৈরি করা হয়নি, ভারতের কনস্টিটিউশন অনুসারে তৈরি করা হয়নি, বা এক্সিকিউটিভ যেই অ্যাক্টটাকে ইমপ্লিমেন্ট করতেছে এটা দুজন মিলা, সেই দুজন মিলা সংবিধান মানে অনুসারে তৈরি করা হয়নি, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেই অ্যাক্টটাকে ইনভ্যালিড করে দিবে, ভয়েড করে দিবে, ঠিক আছে। সেটা কী বলে দেবে, আনকনস্টিটিউশনাল। দেখি কি ডিক্লেয়ার করে দেবে, সেই একটা করে দেবে আনকনস্টিটিউশনাল, ঠিক আছে। যদি দেখে এই একটার মধ্যে এরকম কোনো ডিসপিউট দেখা গেছে যেটা সংবিধানকে মেনে করে নাই বা সংবিধানকে পালন, সংবিধানের মধ্যে যেই সব ধারা উপধারাগুলো বলা আছে সেগুলোকে কোনো ভায়োলেট করছে, তাহলেই কিন্তু সেই একটাকে সুপ্রিম কোর্ট কী করে দিবে, আনকনস্টিটিউশনাল, অর্থাৎ সেই দিন থেকে সেই একটা বন্ধ হয়ে গেল, ওই একটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে। সেটাই বলেছে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দিতে পারে ইফ দ্য ভায়োলেট দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের একটা বেসিক স্ট্রাকচার আছে, ঠিক আছে। কনস্টিটিউশনের একটা বেসিক স্ট্রাকচার আছে, সেই বেসিক স্ট্রাকচারটা যদি ভায়োলেট হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট লেজিসলেচারের তৈরি করা কোনো আইন, এক্সিকিউটিভের তৈরি করা কোনো আইন, সেটাকে আনকনস্টিটিউশনাল বলে এটাকে ইনভ্যালিড করে দিতে পারে। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের সেই ক্ষমতাটা আছে। এই যে ক্ষমতাটা সুপ্রিম কোর্টের, এই ক্ষমতাটার নামই হচ্ছে পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের তৈরি করা আইন যদি আনকনস্টিটিউশনাল হয়, কিসের জন্য, যদি বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে, বেসিক স্ট্রাকচারকে না মেনে তৈরি করা হয়, বা বেসিক স্ট্রাকচারে যা বলা আছে সেটাকে যদি ভাঙার চেষ্টা করে সেই আইনটা, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেই আইনটার উপরে জুডিশিয়াল রিভিউ করে কী করতে পারে, সেই আইনটাকে আনকনস্টিটিউশনাল বলে সেটাকে বন্ধ করে দিতে পারে, সেই আইনটার কোনো ভ্যালু থাকবে না। এটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউর মধ্যে সুপ্রিম কোর্টে পড়ে। তাহলে আমাদের পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ কমপ্লিট হলো। এইবার আমরা দেখব কোর্ট অফ রেকর্ডস, ঠিক আছে। কোর্ট অফ রেকর্ড তোমাদের আগেই বলা হয়েছে। কোর্ট অফ রেকর্ড কি, প্রত্যেকটা কোর্টই যখন প্রত্যেকটা কোর্ট তার যে প্রসিডিওর চলে তার একটা নির্দিষ্ট রেকর্ড থাকে, সেই রেকর্ডটাই হচ্ছে কোর্ট অফ রেকর্ড। অর্থাৎ কোর্ট যখন কোনো রায় দেয় না, সেই রায়টাকে কিন্তু রেকর্ড করে রাখা হয়। কিসের জন্য রেকর্ড করে রাখা হয়, রেকর্ড করে রাখা এই কারণেই যাতে পরবর্তীতে কোনো সিমিলার কেস, ওরকম কোনো সিমিলার কেস যদি আবার সুপ্রিম কোর্ট বা লোয়ার কোর্টের কাছে আসে, তারা সেই সুপ্রিম কোর্টের সেই রায়টাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে ব্যবহার করবে, ঠিক আছে। সেটাই হচ্ছে কোর্ট অফ রেকর্ডস। তোমাদের বই কী আছে দেখো, কোর্ট অফ রেকর্ড, দ্য সুপ্রিম কোর্ট ইজ রিগার্ডেড অ্যাজ এ কোর্ট অফ রেকর্ড। তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট অফ রেকর্ডও সেই ক্ষমতাটা আছে সুপ্রিম কোর্টে, রিগার্ডেড। এবার কি বলেছে, ইট রেকর্ডস অল প্রসিডিংস অফ দ্য কেসেস হ্যান্ডেল বাই দ্য জাজেস অফ দ্য কোর্ট। সুপ্রিম কোর্টের জাজরা যেই কেসগুলিকে হ্যান্ডেল করে এবং যেই প্রসিডিওরে হ্যান্ডেল করে এবং হ্যান্ডেল করার পর যে ভার্ডিক্ট অর্থাৎ যে রায়টা দেয়, সেগুলোকে কিন্তু প্রত্যেকটা জিনিসকে রেকর্ড করে রাখা হয়। তোমরা যদি টিভিতে সিনেমায় দেখবা কোর্টে দেখবা জাজের সামনে, জাজ তো একটা উঁচু টেবিলের মধ্যে বসে থাকে, উঁচু একটা মানে অনেকটা ব্যালকনি টাইপের উঁচু, তার নিচে একজন দেখবে কতগুলো ক্লার্কের মতো কম্পিউটার বা টাইপ মেশিনে টাইপ করতেছে।
ওই তারা কোর্ট অফ রেকর্ডস মানে ওটাকে রেকর্ড করে, তারা হচ্ছে টাইপিস্ট, ওটাকে রেকর্ড করে, মানে সুপ্রিম কোর্টে কী ঘটনা চলতেছে, জাজ কী স্টেটমেন্ট দিচ্ছে কোন কোর্টের সম্পর্কে, লয়ার যে থাকে সেই লয়ার কী স্টেটমেন্ট দিচ্ছে, বা কাউন্টার লয়ার মানে অন্য আরেকজন যে বিপরীতে যে লয়ার বসে সে কী স্টেটমেন্ট দিচ্ছে, ওগুলো প্রত্যেকটাকে রেকর্ড করে রাখা হয়। তারপরে আলটিমেটলি সুপ্রিম কোর্ট সেই কেসের উপরে বা জাজরা সেই কেসের উপরে কী জাজমেন্ট দিল সেই জাজমেন্টটাকেও রেকর্ড করে রাখা হয়। তার কারণ ইন ফিউচারে সিমিলার কেসেসে যদি কোনো লোয়ার কোর্টের কেসে আসে, হাইকোর্ট বলো, ডিস্ট্রিক্ট কোর্ট বলো, সাবঅর্ডিনেট কোর্ট বলো, তখন সেই লোয়ার কোর্টের জাজরা সেই সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টটাকে অ্যাজ এ রেফারেন্স হিসাবে ব্যবহার করে। ঠিক আছে, এইবার দেখো কী বলেছে, দ্য রেকর্ড all record the proceeding the judges of the court, the judgment passed or also recorded for future reference। ঠিক আছে, জাজমেন্টটাকে ফিউচার রেফারেন্সের জন্য ব্যবহার করা হয়। এবার হচ্ছে দিস জাজমেন্টস ক্যান বি ইউজড বাই লোয়ার কোর্টস অর ডিসাইডিং সিমিলার কেসেস ইন ফিউচার। মানে এই যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিল, এই জাজমেন্টটা লোয়ার কোর্টরা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারে ফিউচারে, ভবিষ্যতে যদি সিমিলার কেস তাদের কাছে আসে। ঠিক আছে, similar cases this judgment future no decision of the Supreme Court can be challenged by any court in the India। মানে ভারত সুপ্রিম কোর্ট যে ডিসিশন দিবে, কেন সুপ্রিম কোর্ট কি অ্যাপেক্স কোর্ট, প্রধান হেড, ঠিক আছে, হেড অফ দ্য জুডিশিয়ারি ইন্ডিয়াতে, তাহলে সুপ্রিম কোর্ট যে ডিসিশনটা দিবে সেটাকে কোনো কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা যাবে না, কারণ সে তো বস, সে জুডিশিয়ারিতে ইন্ডিয়াতে বস, তাহলে বস যা বলবে তার নিচে থাকা চামচাদের সব কিছুই শুনতে হবে। তো সুপ্রিম কোর্টে কোনো ডিসিশন দিলে সেটাকে কিন্তু কোনো কোর্টে গিয়ে তাকে চ্যালেঞ্জ করা যাবে না। সুপ্রিম কোর্টের ডিসিশন ইজ দ্য ফাইনাল। যে বাহুবলীর সিনেমা ছিল না, মেরি বচনি হে শাসন, ওরকম সুপ্রিম কোর্টের বচনি হে শাসন, বচন যা বলবে সেটাকে আর কোনো কোর্টে গিয়া অ্যাপিল করা যাবে না বা তার ডিসিশনটাকে চ্যালেঞ্জ করা যাবে না। তাহলে আমার বিষয়গুলো তাহলে বুঝতে পেরেছো, তাহলে প্রত্যেকটা জুরিসডিকশন, অরিজিনাল জুরিসডিকশন, অ্যাপিলিয়েট জুরিসডিকশন, অ্যাডভাইজারি জুরিসডিকশন, সুপারভাইজারি জুরিসডিকশন, পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ আর কোর্ট অফ রেকর্ডস, তাহলে এই কয়টাই জুরিসডিকশন পাওয়ার থাকে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, তাহলে এটা ভালো করে দেখে নাও। এর পরবর্তীতে ভিডিওতে সুপ্রিম কোর্টের পর এখন হয়তো হাইকোর্ট নিয়ে আমি তোমাদের আরেকটি ভিডিও বানাবো। ঠিক আছে।